আপনারা দেখছেন ভোরের সময় ডিজিটাল। আপনাদের সাথে আছি আমি রিতা শ্রাবন্তী। গণ অভ্যুত্থান ও পরিবর্তন বাংলাদেশের রাজনীতি, নবপ্রজন্মের প্রত্যাশা ও প্রস্তাবনা। সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও মঈনুদ্দিনের পরিচালনায় সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আলী আফজাল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট, স্টাস্কফোর্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও অনুষদের ডিন ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। তাদের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। পারুল আক্তারের তথ্যচিত্রে শ্রাবন্তীর প্রতিবেদন। গণ অভ্যুত্থান ও পরিবর্তন বাংলাদেশের রাজনীতি ও নবপ্রজন্মের প্রত্যাশা ও প্রস্তাবনা। সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও মঈনুদ্দিনের পরিচালনায় সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আলী আফজাল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও অনুষদের ডিন ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। তাদের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সেই ভাগ করার সাথে শুধুমাত্র সরকার নয়, মন্ত্রী নয়, মন্ত্রী কর্মকর্তা জড়িত, কিছু অসাধু ব্যবসায়ী জড়িত, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। বাংলার গরিব চাষিদের আমাদের সামনে বলার চেষ্টা করেছেন যে আমরা একটি বিশেষ দল, যেটি ফ্যাসিস্টের কথা মাথায় আসছে তাদের কথা মনে পড়ে যায় আমাদের, সেই দলটিকে কিভাবে মোকাবেলা করবো এটা নিয়ে আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। এ মাসের 8 তারিখে আমি কাউন্সিল অফ ইউরোপে একটি বক্তব্য দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউরোপের স্ট্রাসবার্গে, ফ্রান্সে। তো সেখানে সঙ্গত কারণে আমি ছাড়া আর কেউ বাংলাদেশি ছিল না। তা আমি যখন আমার বক্তব্য শেষ করলাম তখন সেখান থেকে একজন বিদেশি ব্যক্তি তিনি আমাকে প্রশ্ন করলেন, ছাত্রলীগ কেন নিষিদ্ধ করলেন আপনারা? আমি ঠিক একেবারে হতবিহ্বল হয়ে গিয়েছি, কারণ হচ্ছে সেই বক্তব্যের সাথে মানে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন এবং আমাকে কিছুটা বিব্রত করেছে। কিন্তু আমি চেষ্টা করেছি একটি ন্যারেটিভ বা একটি কথা বলার জন্য। আপনি যদি তাদেরকে ছাত্র সংগঠন বলেন তাহলে হয়তো আমার উত্তর একরকম হবে, আর বিগত 15-16 বছরে তাদের যে আচরণ, তাদের যে কীর্তিকর্ম ছিল আমাদের দেশে এবং এই আন্দোলন চলাকালীন সময়ে তারা যা করেছে তা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, আমার মনে হয় ইউরোপের কোনো দেশ এই ধরনের কোনো সংগঠনকে রাখতো না। এখন প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ করা না করা সেটি জনদাবির মুখে হয়েছে এবং এটিকে আরো কিভাবে গভীরভাবে চিন্তা করা যায় সেটি বরং এখন আমাদের আলোচ্য সূচি হওয়া উচিত। তো আমি কয়েকটি কথা বলছিলাম, যেমন একটি বিষয় গত কয়েকদিন ধরে গণমাধ্যমে এসেছে এবং আমরা সবাই দেখছি, রাজনৈতিক শিষ্টাচারের গল্প। আপনারা অনেকগুলি কথা বলেছেন। একটি জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার অ্যাবসেন্ট হয়ে গেছে, এটা কমপ্লিটলি গন। এটা কিভাবে হলো? এমন কোনো সময় ছিল না যে 2-3টা চারটা পলিটিক্যাল পার্টির মানুষজন কিন্তু কথা বলতেন। When did it stop? কারণ হলো, একটু জাস্ট উদাহরণ দিই, গত কয়েকদিন আগে যখন বিএনপির চেয়ারপারসন তিনি হচ্ছে সেনাকুঞ্জে গেলেন, এটি নিয়ে কথা হয়েছে যে এখানে রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ দেখতে পেয়েছি আমরা। প্রশ্ন হচ্ছে কেন গত বছর ছিল না, কেন তার আগের বছর ছিল না? কারণ ওই শিষ্টাচার চলে গেল। যখন একটি বড় রাজনৈতিক দল বা কোনো একটি ক্ষমতাসীন দলের এক মাঝারি বা নিচু স্তরের নেতারা, নিম্ন স্তরের নেতারা হচ্ছে অন্য একটি দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে নাম ধরে তুই তোকারি করে উচ্চারণ করছিলেন, আমরা তখন কোনো কথা বলতে পারিনি, কারণ আমরা একইভাবে হতবিহ্বল ছিলাম। এবং এই চর্চাটা আমরা দেখেছি জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত চলে গিয়েছিল। এমন একটা পর্যায়ে হয়েছে এখন কাউন্টার যখন তাদেরকে গালি দেওয়া হচ্ছে তখন তাদের গায়ে লাগে, কেন হচ্ছে হাসিনা ডাকা হচ্ছে, ডাইরেক্ট নাম কেন ডাকতেছেন আপনারা? প্রশ্ন হচ্ছে চর্চা তো আপনারা শুরু করেছিলেন। কিন্তু একইভাবে বলবো, এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত চর্চা কি আমরা রাখবো, নাকি ভবিষ্যতে কখনো আমরা দেখবো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছেন তারা নিজেদের মধ্যে এই চর্চাটুকুকে জিয়ে রাখেন? কে দলে আছেন, কে মানে উল্টা দিকে আছেন, কি ক্ষমতায় আছেন না আছেন, সেটি আপনাদের চয়েস। কিন্তু শিষ্টাচারের জায়গাটুকু অন্তত নিজেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণের সামনে নিজেদেরকে হেয় করবেন, এইটুকু একটা অনুরোধ। মনে হয় আগামী রাজনীতিতে এটা আসা উচিত। আজকের বিষয়বস্তুর সাথে এটি আমি চেষ্টা করছি। পলিটিক্স অফ মেজরিটি, এটাই কিন্তু আমরা বারবার বলছি, এখনো বলে যাচ্ছি। দেশ যারা পরিচালনা করবেন যদি বুঝতে না পারেন তাহলে দেশ আবার হারিয়ে যাবে, আমাদের এই আন্দোলনে কোনো সুবল জনগণ করতে পারবে না। সুতরাং আমি বলবো, রাজনৈতিক দলের সংস্কারের অতি অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে তাদের এই কথা বলতেই হবে যে আমার দলের যিনি প্রধান হবেন
এমনভাবে তৈরি হয়, ন্যায় বিচার সুশাসন মানবাধিকার প্রতিষ্ঠা হবে, একই সাথে আমাদের চেতনা সেই আন্দোলন ধারণ করবে। এবং সবশেষে আমি বলতে চাই যে এই যে কথাগুলো বলা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি ছিল, ভালো কথা। আমি এই যত উপদেশের মধ্যে আমি পার্থক্য করতে চাই, দুটি ঘটনা দেখেন। যখন